আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো বাবার বাড়িতে আসছি, আজকে হইলো 4 দিন হয়ে গেছে মনে হয়। যাই হোক, তো আমি আপনাদের কাছে আমার এই কয়দিনের জার্নিটা বলি। আর কক্সবাজারে যাওয়ার ইচ্ছা ছিল, কেন যাওয়া হইলো না, কেন এই দুর্ঘটনার শিকার হইলাম, আমি সেটা একটু বলবো। যেটা বলবো যেটা আমাদের সাথে ঘটছে সেটাই বলবো। প্রথমত আমার এই কক্সবাজারে যাওয়ার ইচ্ছা ছিল না। সেকেন্ড হলো, আমার মামাতো বোনরা আসছে, কক্সবাজারে যাবে। ওদের নাকি আগে থেকে প্ল্যান ছিল। প্রথমে প্ল্যান ছিল সাবিনার আর আমার মামাতো বোনের। কারণ কি, সাবিনার হাজব্যান্ডের আরিফের বন্ধুরা যাবে নিয়া, ফ্যামিলি নিয়া। তখন আরিফে কইছে যে তুইও ফ্যামিলি নিয়ে চল। ওইখান থেকে নাকি সূত্রপাত। যাই হোক, তারপর যাবে। এখন মামাতো বোনরা আসছে, যাবে, আবার আমারও আসার কথা। তো আমি কইতেছি আমি তো বাড়ি যাবো, তো কক্সবাজার যাবি বলে তোরা? হ্যাঁ। তো আমি বললাম কবে? তখন বললো এই এই ডেট বললো 12 তারিখে। তখন ইসের এটা কি মাস? ডিসেম্বর মাস, সরি, ডিসেম্বরের 12 তারিখে। আমি এর মধ্যে তাবিয়ার ডাক্তার দেখাইলাম, কুষ্টিয়া গেলাম। তা আমি বললাম বই না, আমি আর তো 12 তারিখে নিলাম, আর নিতে পারবি না? আমার নিলে 17 তারিখে যাইতে হইব। তারপরে এই অপেক্ষা করে, আচ্ছা ঠিক আছে তাহলে আপনি নিয়ে যান। এই জন্য ওরা 17 তারিখ পর্যন্ত ওয়েট করলো। যাই হোক, আমি আসলাম। আসার পরে আমার আব্বা আমারে কইলাম চলো যাই, বাপ মারে নিয়ে যাওয়ার ইচ্ছা। বুঝে নেই তো, আব্বা আম্মা কোনো হানে যায় নাই। একটা মানুষের ভিতরে একটা স্বপ্ন থাকে নিজের বাবা মার এক এক জায়গায় নিয়ে ঘোরানোর। তো সবারই থাকে, কম বেশি, কারো বেশি থাকে, কেউ কম থাকে। তো আমাদের হয়তো একটু বেশি এই চুলকানিটা, ফ্যামিলি নিয়ে ঘোরার চুলকানিটা একটু বেশি আমাদের। তো এই চুলকানিতেই মনে করেন আব্বা মারের কথা কইয়া, সবার এই কথা কইয়া নিলাম। এর মধ্যে নাকি খুকিদেরও বলছে যাওয়ার কথা, যাবা নাকি। খুকিরা নাকি প্রথমে বলছে যে ছেলের পরীক্ষা হ্যান ত্যান। যাই হোক, ওরা যাওয়ার কথা না করছে। তো আমি কিন্তু লাস্টের দিক দিয়ে আমি জানছি যে হ্যাঁ গো, প্ল্যান সব হয়েছে। তারপরে এখন আমার কথা হইলো, একটা বাসের মধ্যে সিট থাকে 30টা, আর আমরা নিজেরাই যদি 20টা সিট বুক করি, তাহলে অর্ধেক বাস তো আমরাই হয়ে গেলাম না। তো অর্ধেক বাস যদি আমরা হই, তাহলে আমাদের এই টিকিটগুলো কাটার দরকার আরও 1 মাস আগের থেকে, কি 7 দিন আগের থেকে, কি 3 দিন আগের থেকে। ইনস্ট্যান্ট যাতে এতগুলো টিকিট পাবো না, ঠিক না? তো ও আরিফ ভাবছে যে আমরা তো যাব হইলো শুক্রবার, না বৃহস্পতিবার মনে হয়, বৃহস্পতিবার রাত ছিল। তো আমরা যাব, এর মধ্যে কাউন্টারের কথা বলছে বলে যে আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য 20টা সিট রাখা হয়েছে। তো যাওয়ার পরে কাউন্টারওয়ালার লোক বলছে যে আসবেন কি না, বৃহস্পতিবার দিন টিকিট চাপে বেচ চালাইছে। যখন এই কথা বলছে, তখন তো আমরা এতগুলো মানুষ যাইয়া পুরা মাথায় বাড়ি। আপনারা তো অ্যাডভান্স টাকা দেন নাই। হ্যাঁ, এখানে ভুল হয়েছে, ওরাও টাকা চায় নাই, আর আরিফও টাকা দেয় নাই। আরিফ ভাবছে যে যেহেতু কইলো যে আচ্ছা ঠিক আছে 20টা সিট রাখবো নেই, তার মানে হয়ে গেছে। তো আমরা তো মনে করেন সবাই হই হুল্লাভাবে একদম ফ্যামিলি সব নিয়ে বাইরেছি। এখন আমার সবচেয়ে অপছন্দ হলো যাত্রাবাড়ি কাউন্টারগুলো। এত ঘন কাউন্টার, আর এতটাই উশৃঙ্খল ওরা অন্য টাইপের। সেটা আপনারা যারা যাত্রাবাড়ি থেকে যান তারাই জানেন, আমি যেটা বলছি। আমি অতটা বিস্তারিত বলতে চাই না। যাই হোক, এখন কি হইলো, আমরা যাওয়ার পরে যেহেতু এই কাজটা হইলো, এখন আমি কইলাম আচ্ছা দেখি। পরে আমি গুগলে সার্চ দিলাম, আমার যতটুকু আরামবাগ কাউন্টার আমি যোগাযোগ করলাম। আরামবাগ কাউন্টার থেকে এক বললো যে আচ্ছা ঠিক আছে আপনারা, আমি বললাম এমন এমন ঘটনা কাউন্টারের লোকরে, যে আমরা পুরো ফ্যামিলি নিয়ে আইসে এই ঘটনা হয়েছে আমাদের সাথে, প্যাচে পড়ে গেছে। আপনাদের কি যদি বাস থাকে স্লিপিং প্রসেস, যাই হোক, কয় আপনাদের জন্য আমি বাস নামাইতে পারি, স্লিপিং প্রোস কিন্তু 60,000 টাকা ভাড়া দিতে হবে। এখন বলেন 60,000 টাকা দিয়ে ভাড়া দেখি যাওয়া সম্ভব? তাহলে তো প্লেনেই যাইতাম, এতগুলো 60,000 টাকা নিতে, ওরা 50,000 টাকা চাইছিল। কন এই সব চিন্তা ভাবনা কইরা এখন কি করব এম করতে করতে আমরা যা পৌঁছাইছি হইলো রাত 11টা বাজে টিকিট কাটা কথা, এই যে বাসের টিকিট কাটা।
সে জায়গায় আমরা 10টা বাজে পৌঁছাইছি। 10টা বাজে এমন করতে করতে 12টা বেজে গেছে। এখন 12টা বাজে গেছে, এদিক দিয়ে এই কথা ওই কথা, একটা বাসওয়ালার সাথে কথা হইলো, ওই যে সুপারভাইজারের আরেকটা যে ক্রিকেট বাসে, সে করলে আপনাদের একটা বাস ধরাই দিতেছি, বাস হলো নর্মাল নন এসি। আমি বললাম আচ্ছা, যেহেতু এতগুলো মানুষ চলে আসছে, আচ্ছা নন এসি চলবো, চলেন, আচ্ছা নন এসি চলবো। এবার খেলা আমাদের বাড়িতে যাই যেরকম বাস, ওরকম চিকন একটা বাসের মানে ওরকম ছোটো সিটাল একটা বাসে উঠাইলো। আমি কোনো মতে এই রাজি না। এর মধ্যে বাসে উঠানোর পরে এখান থেকে 1 মিনিটের রাস্তাও যায় নাই, ধরেন এখান থেকে 30 সেকেন্ডের রাস্তাও যায় নাই, একটা কাউন্টার থেকে আরেকটা কাউন্টারে গেছে, বেশি হলে 10 সেকেন্ডের রাস্তা গেছে। 10 সেকেন্ডের রাস্তা এমনভাবে গাড়িটা সাইড এমনভাবে ঝুলাইতেছিল, সবাই মনে করছে গাড়ি চলতেছে, এর মধ্যে ঘুমাই গেল সব আমাদের ফ্যামিলির। তারপর যারা আরও কয়েকটা ফ্যামিলি গেছে, আবার কয়েকজন উঠছে, সবাই ঘুমাই গেল শুধুমাত্র আমি একমাত্র ব্যক্তি জায়গা আছি। কিছুক্ষণ পরে দেখলাম যে আরিফের একটা বন্ধু যে বউ নিয়ে গেছে, ওই লোকটারও জাগ না। তার কিছুক্ষণ পরে দেখলাম যে আরেকটা বন্ধু হেও জাগ না। পরে দেখলাম আরিফও আসছে ইয়ারে নিয়া, পিছনে, ওরা পিছনে বসে, আমি সবচেয়ে সামনে আগে সিটে বসছি। তখন আমি আরিফকে ডাক দিলাম, বললাম যে দেখো আরিফ, এভাবে কি যাওয়াটা ঠিক হবে? আমার তো মন চাইতেছে না যাইতে। ও এর মধ্যে আমি আমার মনের চাইতেই আছে না, কারণ একই জায়গায় বসা, প্লাস আমাদের ড্রাইভাররাও ঘুমাইতেছে, হেল্পাররাও ঘুমাইতেছে, সবাই মিলা ঘুমাইতেছে পুরা বাসে। তারপরে আমি বললাম যে আরে আমি আপনাদের ভাইয়ার একটা ফোন দিলাম চুপে, বললাম দেখো এমন এমন ঘটনা, তোমার যদি খোঁজে কোনো প্রাইভেট কার থাকে, কারণ আমরা ঢাকায় এত বছর ছিলাম, আমাদের তো না কিছু তো লিঙ্ক আছেই। আমি বললাম তুমি একটা প্রাইভেট কার পাঠাও, আমি বাড়ি যামগা আব্বা আম্মারে নিয়ে, মারে আমি যাবো যাম, তাই আমি এখানে থাকবো না, আমি কক্সবাজার যাবো না, এভাবে কইরা। কারণ যেই বাস, ওই বাস যদি 100তেও টানে, আপনি পরের দিন যা পৌঁছাইব। আর এখন বাজে রাত্র 3টা, এখন তোমার বাসে এখান তো এখানে যায় নাই, 2.5 ঘন্টা একই জায়গায় সবাই ঘুমাইছে। ওরা তো ভাবতেছে যে বাস চলতেছে, সবাই তো ঘুমাইতেছে, এটা মনে করে বাস চলতেছে মনে করতেছে, কিন্তু বাস তো চলতেছে না, আমি শোনা দেখছি। আমি এটা বলতে বলতে আরিফ আসছে, আরিফ বলতেছে কী হয়েছে? আমি বললাম যে দেখো আরিফ, এমন এমন আমার তো যাইতে ইচ্ছা করতেছে না। কয় কি আপা বিশ্বাস করেন, আমি ওই কথা কম, কিন্তু আপনি রাগ হইবেন কিনা এই জন্য আমি কই নাই। আমি খালি আল্লাহ আল্লাহ করতেছিলাম 4টা কখন বাঁচবো, আর জানতেই পারে আমি বাস্তব বাইরে যাই, কারণ এটা যাওয়া সম্ভব না। আমি আচ্ছা, এর মধ্যেই এমন করতে করতে 4টা প্রায় বাইজে গেছে 3টা 40 হয়ে গেছে আমি কইছি যা আমাদের নামা। এর মধ্যেই বাসেলা উঠছে ঘুম থেকে, ড্রাইভার উঠে গেছে, হেল্পার উঠে গেছে, ঘুম থেকে সবাই উঠে গেছে। উঠা এখন বাস কইতাছে আমরা ইদা নিম, ব্রিজদা নিমু, ব্রিজদা চলেন যাই। কারণ হেরা তো টাকা নিচ্ছে, হেরা অর্ধেক রাস্তায় যায় কবে যে বাস চলতেছে না, আপনারা আরেকটা বাসে যান, এরা যে কোনো একটা বাসে উঠাই দিবে আমগো, যা মন চায় তা করতে পারে আমগুলো এখন এই মুহূর্তে। আর এর মধ্যে আমরা যখন বাসে উঠছি, আমরা যাইতে চাই নাই কে, এর মধ্যে না পারতেছে এদিকে আসতে, না পারতেছে ওইদিকে যাইতে। এর মধ্যে আমাদের বাংলাদেশে জানেন একজন মারা গেছে, হাদি নাম, ওনার মৃত্যুর খবর শুনলাম। তো এই জন্য আমার আরও যাইতে ইচ্ছা করছে না। বিভিন্ন নিউজ টিউজে দেখতেছি, আমার ভিতরে খারাপ লাগতেছে, আমার মনে চাইতেছে না আমি আর ওইদিকে মুভ করি। বিষয়টা আছে না, যেটা জায়গায় যাওয়ার জন্য তো একটা মনের ফুরফুরা মন লাগে, ওইটাই মরে গেছে, আমি আর যাইতে চাইতেছি না। যাই হোক, এর মধ্যে ওই বাচ্চালায় আমাদের নামাইবো না, মানে আমি নামিয়ে গেছি আর কেউ নামাইতেছে না, ছাড়তেছে। আমি আবার বাসের সামনে যা দাঁড়াইছি, আমি যে আমার পেসেঞ্জার নামান নয়তো কিন্তু আমি আমার উপর দিয়ে চালাইতে হইব। এমন করতে করতে দেখেন কত একটা সিন ক্রিয়েট হয়ে গেল। পরে সবাই নাইমে গেছে। পরে আমি বলতেছি আপনাদের যেই টাকাটা দিছি, আপনি আমার চাচাও লাগেন না, আপনি আমার কেউ রিলেটিভ না, আপনি আমার আত্মীয় না, তো আপনাকে আমি যদি 17,000 টাকা দিয়ে থাকি, আপনি 2,000 টাকা রাখেন, বাকি টাকাটা আমাদের দিয়ে দেন, আমরা যাব না। ওই লোক কথা শুনেই না। তো এক পর্যায়ে মনে করেন একটা তর্ক বিতর্ক হয়ে গেল। একটা ভদ্রলোক আইলো, সে একজন না দুইজনই ভদ্রলোক আসলো। আসার পরে আরেকটা বাসের মানে এই কাউন্টারের সুপারভাইজার আইলো, আইসা বললো কী হয়েছে আপা? আমি বললাম এই ঘটনা, যে আমরা 17,000 টাকা দিছি, এই ঘটনা আমাদের সাথে এই হয়েছে। হ্যাঁ, কাউন্টার থেকে আমাদের এই বাসটা ধরাই দিছে, হ্যাঁ কাছে টিকিট কাটছিলাম, হ্যাঁ এই কইরা আমাদের নর্মাল এই বাসটা ধরাই দিছে। এতগুলা মানুষ, আমরা 20টা সিট,
এখানে 7-8টা পরিবার দেখেন। এখন আমরা আমরা যাইতে চাইতেছি না, রাস্তাঘাটের অবস্থা খারাপ। এখন সে জোর করে নিব, প্লাস আমাদের সাথে টাকাও দিব না, আমরা তো যামু, টাকা দিব না, আর আমরা যাইতে চাইতেছি না। এই জন্য কোন কাউন্টার থেকে কাটছেন, আমি বললাম এই যে কাউন্টার থেকে। তো কাউন্টারটাও দেখাইলাম। পরে যাই হোক, হেরা এক পর্যায়ে বিচার আচার কইরা, মানে বুঝাই বিচার আচার কি বুঝাই ঠুজাইয়া হ্যাঁ করে বুঝাইয়া আমাদেরকে বললো যে দেখেন এখন যা হয়ে গেছে 5,000 টাকা হারা রাইখা দিল, আর বাকি টাকাটা আমাদের দিয়ে দিল। আমার তাতেও আপত্তি নাই, কিন্তু একটা সিনকেট যে হইতেছিল ওই মুহূর্তে, মনে করেন আমারও রাগ পুরা মাথায় চড়া, সারা রাত ঘুমাই নাই ওই সিনকেট দেখা। আমি দাদা মনে করেন হাতে চুরি মুড়ি খুইলে আমি গুছাই গাছায় বয়া রয়েছি। কারণ কি যেই ধরনের অবস্থা আমি দেখা ভয় পেয়ে গেছি, যে আমি তো এই ধরনের অভ্যস্ত না, বুঝছেন। আর আমার রাগটা খুবই খারাপ জিনিস। আমি দেখছি আমার রাগ উঠলে না আমি আসলে হিতায়ত জ্ঞান থাকে না আমার, এটা খুব খারাপ। আমি আর এই জন্য আসলেই নিজেই মাঝে মাঝে ভাবি যে আমি আমার মানে অনিয়ম। আমার কথা, একটা বাসের হেল্পার তো খারাপ কথা বলতেই পারে, একটা হেল্পার তো ইডিবিডি কথাই কইব, ঠিক না? আমার কি লিগা তার থেকে ভালো আশা করা লাগবো? এই যে জিনিসগুলো অনিয়ম দেখলেই মাথা গরম হয়ে যাওয়া, এটা কি সব আমার বাড়ির মানুষ বলেন? এই জিনিসগুলো আমার হয় যে অনিয়ম, একজনের বিষয়ে না যাই না কথা বলা, তার প্রতি রাগ হয়ে যাওয়া, উল্টাপাল্টা হাদিস শোনানো, মানে অটোমেটিক মাথা গরম হয়ে যায়। কিন্তু আমার কথা সবাই তো পৃথিবীর মানুষ তো এক হইব না। তো আমার এই জিনিসগুলো রাগ হওয়া যাবে না, ঠান্ডা মাথায় কাজ করা লাগবে। তো আমি মাঝে মাঝে খুব এটা ভাবি। তো আমার খুব খারাপ লাগছে, 2 দিন খুব কষ্ট লাগছে যে কী হইলো, তাদের সাথে আমি কি করলাম, আর আমি কেমনে বা এতগুলো মানুষ নিয়ে বাঁচাই আমি আসতে পারছি। মানে এরকম সিচুয়েশন হয়েছিল যে আমি এতগুলো মানুষকে একসাথে বাঁচাই যে আমি আইতে পারছি, এটা আমার কাছে আল্লাহর কাছে আমি শুক্রিয়া করতেছি। খালি এই একটা জিনিসই, আল্লাহ তুমি এত বড় একটা বিপদ থেকে বাঁচাইছো। কারণ কাউন্টারে যে একটা পরিস্থিতি হয়েছে, ওই লোকগুলো একটা সিনকেট করতেই পারতো আমাদের সাথে। যাই হোক, আল্লাহ বাঁচাইছে। কতগুলো ভদ্রলোক ছিল, তো হোক বুঝাই টুজাইয়া আপনারা সাথে এগো না। হেরা অলরেডি প্ল্যান করে ফেলছে আমাদের বাসটা চিন্তাই করব, কারণ পুরাটাই তো পরিবার ছিল। যে এই প্ল্যানটা করছিল, ওই প্ল্যানটা পুরো আমরা চিন্তাই হইতাম। ওইখান থেকে আমি সবটি মানুষকে কন্ট্রোল করে যে আমি আনতে পারছি, এটাই আমার আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। যেমনি হোক, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে আমার এইসব জায়গায় এইসব বিপদে আমি হাইট দিয়ে যেয়ে পড়ি, এরকম আমার তো মনে হয়। কারণ আমার তো এখানে যাওয়ার কোনো কথা নেই, আমি হাইটে গেলাম, যাচ্ছা তগুলোকে যাবো না। কিন্তু আমি গেছি দিকে তো সবাই বাইসে যেতে পারছি, এটাও ভালো লাগে। যাই হোক, এই ছিল জার্নিটা। পরে সকালবেলা আরেকটা বাস ধরাই দিল, হ্যাঁ একটা বাস ধরাই দিল, হলো এইটা দিয়ে জানগা বাড়িতে। আমরা বলো ওইটা দিয়ে সোজাসুজি বাড়িতে, এই যে পদ্মা টোল প্লাজায় নামলাম, পদ্মা টোল প্লাজায় এসে নাইমা বাড়ি চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ আসতে পারছি। আমি বললাম যে দেখ, সায়দাবাদ কাউন্টার থেকে কোনো দিন বাসের টিকিট কাটবি না, হয় আরামবাগ থেকে কাটবি, নয়তো অনলাইনে ইয়ের থেকে কাটবি। কী জন্য কয়, অনলাইনে ওই যে ট্রেনের টিকিট কাটবি, যে কোনো একটা। এমনি করে এই সায়দাবাদ এত পরিবার নিয়ে এভাবে করে বড় প্ল্যান করতে হয়। এটা যাইয়া টিকিট কাইটা আসার দরকার ছিল। যাই হোক, এখানে মিস্টেক হয়ে গেছে, সবারই ভুলভ্রান্তি হয়ে গেছে। তো এই ছিল, যাইতে পারি নাই। ইনশাআল্লাহ আমি আব্বা আমারে কইছি যে তোমাদের পরে নিয়ে যামনে। তো সাবিনা কইতেছে আমার মামাতো বোন, আমার কষ্ট লাগতেছে, আমার মামাতো বোনগুলো আইছে এত দূর থেকে, যাইবো, ওরা জীবনের প্রথম যাইবো, একটা শখ নিছে। যাই হোক, সাবিনার কইছি তোরা নিয়ে ঘুরাই নিয়ে আয়গা। আমার দ্বারা তো সম্ভব না, আমি বাড়িতে যাব, কারণ আমার দ্বারা কীভাবে সম্ভব, আমি আর যাইতেও চাইতেছি না এইভাবে। আমি কইছি জানুয়ারির দিক দিয়ে যাবো আমি, এই বছরে আর না, সামনের বছরে, মানে এই সালে আর না, এই সালে আর যাওয়া হচ্ছে না। ভাবছি যে জানুয়ারি ফেব্রুয়ারির দিক দিয়ে ঘুরতে যাব আব্বা মাকে নিয়ে, বাকিটা উপর আল্লাহ জানে। যাই হোক, আপনারা দোয়া রাখেন, আর দোয়া করেন, খুব প্রিয় মানুষরা দোয়া করেন। আর যারা ভালোবাসেন না তাদের কাছে তার কিছু চাওয়ার থাকে না, আর যারা ভালোবাসেন তাদের কাছে একটাই চাওয়ার থাকে, সেটা হলো দোয়া করবেন যে কোনো কিছুই যাতে সব কিছুই আল্লাহ তাআলার কন্ট্রোলে, ঠিক আছে। আর আপনারা দোয়া করতে পারেন একটু যে সবাই সহি সালামত থাকে। আর আমি যে সহি সালামত আইছি, হয়তো আপনাদের কারো দোয়াতেও আইতে পারি। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ। তো আপনাদের সাথে আর একটু কথা বলি, সেটা হলো খুকির বিষয়। খুকি আমার ছোট ভাইয়ের বউ। খুকি একটা ভুল করলে
আমাদের বলেন, আমরা একটা ভুল করলে খুকি বলে, এটাই স্বাভাবিক। আর সংসারে ঝাই ঝামেলা না থাকলে আসলেই সংসার স্বয়ংসম্পূর্ণ হয় না। প্রতিদিন যেমন রান্না করে খাইতে হয়, সংসারটা তেমন একদিন একদিন ভালো যাবে, একদিন খারাপ যাবে। যখন খুব ভালো যায় তখনও খুকি কয়, যখন খারাপ যায় তখনও কয়। তবে আমার থেকে একটা জিনিস মনে হয় কি, সব বিষয় পারিবারিক বিষয় অনলাইনে না বলাটাই বেটার। তবে খুকি হইল, ও যেটা বলতেছিলাম, আমি যে আসবো খুকি জানতো না, কথা সত্য কথাই। আমি একদিন কাল আমার ছোটো ভাইরে ফোন দিলাম, যেদিন কাল 14 তারিখে আমি ফোন দিলাম না, ও দিছে, যাই হোক যেটাই হোক। তো ও জিজ্ঞেস করলো, আমি বললাম যে আমি মনে হয় 15-16 তারিখের দিকটা যাইতে পারি। তো খুকি আবারও আমি ফোন দিছিলাম, সত্যি কথা, খুকির সাথে আমার কথা হয়েছে। খুকি আমি বললাম তুই কই? খুকি কয় আমার বোনের বাড়িতে, বোনের মেয়ের বিয়ে হচ্ছে, কাবিন হইতেছে, এই জন্য হেন আইসি। তো ওই সময় আমি বললাম ও আচ্ছা। তো এই জন্য ও যেহেতু বিয়ের শাদী খাইতেছে আর আমি যাব, আমারও যাওয়ার শিওর না, এই জন্য বলি নাই। কিন্তু তার মানে এই না যে আমি না বইলে আইসি দেখে খুকি আসবে না, এটা কেমন কথা না? তো আমি না বইলে আইসি, তুই তো দেখছো যে আমি আইসি, তো তুই আয় পড়তি। ভুল তো মানুষের এক পক্ষে হইতে পারে, আরেক পক্ষের তো হইতে পারে না। যারা তুই যেহেতু এত ভালো, তো আমি মনে করি ও খুকি ভালোই, তাহলে তুই কেন কইতেছো যে আমি আফায় আইব, আমি জানি না? তুই তো দেখছিস তো আমি আইসি, ঠিক না? শোনেন, মানুষের ভুল ধরলে পায়ে পায়ে ধরা যায়, আর না ধরলে কিছুই না। আর ও যে আসে নাই, ও যে আমরা আইলাম, এই যে আসে নাই, ই নাই, এতে আমার কোনো আপত্তি, আমার কোনো কষ্ট নাই। কারণ আমি তো আসছি ওরা না জানাইয়া। আর এই জন্য যে আমি আইসি দিকে জ্বর আইতে হইব, আমি এমন কোনো পার্সন না। ওর জীবনেও না, কারো জীবনেই না এমন পার্সন না যে আমি আমি আসলাম দেখে ওর আইতে হইব। আমি কে আমার জন্য আসতে হবে? যেমন আজকে আমার ছেলে বললো, খুকি খুকি মামানি কই আইলো না? যে আমি বললাম যে হ্যাঁ, আর বোনের বাড়িতে ভালো সময় কাটাইতেছে, সুন্দর সময় কাটাইতেছে পরিবারের লগে। আমি যেমন আমার পরিবারের লগে সুন্দর সময় কাটাইতেছে, ও কাটাইতেছে। এর মধ্যে আমার ছেলে ডেকেতেছে, মামি তো কয় যে মামি কইলো তুমি আসো না কে বাবা। তো দেখেন, এতটুকু ছেলেও নোটিস করলো, কিন্তু আমিও তো ওরকম চোখের পানি হালাই 100টা কথা বলতে পারি। কিন্তু আমি সবচেয়ে মনে করি কি, জীবনটা চলাটা অনেক সহজ জিনিস, সুন্দর জিনিস। ও আমার ছোট ভাইয়ের বউ, আমি আমার ননদ। আমার কথা একটাই থাকবো, আমাদের পারিবারিক অনেক ঝামেলা থাকতে পারে, অনেক ভালোবাসাও থাকতে পারে। আমাদের পারিবারিক যে ভালোবাসাটা, সেটা আমার মনে হয় খুব কম পরিবারে আছে, খুব কম। তো খুকির প্রতি আমার অনেক ভালোবাসা, সেটা খুকি বিশ্বাস করুক আর না করুক, সেটা ওর পার্সোনাল ব্যাপার। আমার ছোটো ভাইয়ের প্রতি আমার অনেক ভালোবাসা। আমি এখানে আসছি, বিশ্বাস করে না করে সেটা সবাই জানে, যে আমার মনে হয় যে আমি বাড়িতে স্বয়ংসম্পূর্ণই না, আমার ছোটো ভাই নাই। কারণ জানেন, আপনারা দেখেন ভিডিওতে আমরা 2 ভাই বোন একখানে বসে বসে গল্প করি, কথা বলি। আমি মিজানরে খুব মিস করতেছি। আমি এই ছাদে এই প্রথম আসছি এবার, কারণ আমি এই ছাদে আসার সুযোগই পাই নাই মিজান খুকির জন্য। ওরা অগলগে সময় কাটে, এই বাসি নাই, আমি ছাদে আসবো কীভাবে? তো আজকে এমনই সময় হাতে যে আমি ছাদে এসে বইয়া থাকতে পারি, বুঝছেন তো? তো দেখেন, পারিবারিক বিষয়গুলো হয়েছে কি, একদিন ভালো যাবে, একদিন খারাপ যাবে। ছোটো ভাইয়ের বউ, এখন একদিন রাগ হয়েছে, একদিন ঠিক হয়ে যাবে, ওটা কোনো বিষয় না। আর আমার বাপের সাথে একটু বনাবন্তি হয় না। আমার বাপ যেহেতু আলাদা খাইতে চায়, আমি মনে করি খাগা। যেসমকালা আলাদা খাইতে চাইবো না, কি যেসমকালা ঘরে পড়ে যাবো, খুকি হোক আর যেই হোক, আমি চাই যে আমার বাপ মারে আমি যেন দেখতে পারি। ভাই বোন জর্গা লাগবো, ভাই বোন জর্গা লাগবো, আমার কথা। আমার বাবার সাথে বনাবন্তি হয় না, একসাথে খাইতে চায় নাকি আলাদা খায়, ই করে। খাক না, সবাই একসাথে থাক, ভালো থাক, ই করো, সুস্থ থাক, এটাই হলো কথা। উরে পরে না একজনের মাথার উপরে মানুষ শেষ। যাই হোক, আমি অনেক কথাই বললাম, কারো মনে কষ্ট দিতে চাই না। আর খুকি আসলে হয়তো বা ভালো লাগতো, কালকে পরশু হয়তো বা যাবো গা, জানি না দেখা হবে কি না।
ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রাখেন।